চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে 2026 সালের জুনের পর হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনে যে লড়াইটা বাড়তে যাচ্ছে, এই লড়াইটা কিন্তু অনেক দূর যাবে, কারণ আস্তে আস্তে বিএনপির সাথে সরকারের যে দূরত্ব সেটা বড় আকার ধারণ করছে। নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, তবে জুনের পরে নয়। প্রধান উপদেষ্টা আসলে আরেকটু ঝেড়ে কাশা উচিত। প্রধান উপদেষ্টার এবার সরকারি সিদ্ধান্ত সরাসরি জানা গেল, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আমরা এটা প্রস্তাব করছি যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হন না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে, যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ 28 জানিয়েছে, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। এখন হয় এই বুঝি জনগণ বাংলাদেশের জনগণ উপদেষ্টাদের উপর চড়াও হয়ে হামলা করে। তো এই ভয়ই কিন্তু বর্তমানে মুখ বন্ধ করে পালাতে চাইছে উপদেষ্টারা। শুধু কি প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল নেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর বাতিল হলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই কারণগুলো এমন যেগুলোর জন্য ডক্টর ইউনূস ফ্রান্সে গেলে বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেওয়া হলো, তখন সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে এমন আশঙ্কা তৈরি হলো। এই প্রথমবারের মতো হুঙ্কার দেওয়া হলো রাজনৈতিক মঞ্চ থেকে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নতুন সংবাদে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলেই ইতিমধ্যে ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের যে সক্রিয়তা দেখা যাচ্ছে, তাতে অনেকেই মনে করছেন যে এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে, যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে। যাই হোক, এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লক্ষ্য করছি, সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছে। কার দ্বারা কিভাবে নজরবন্দিতে রয়েছেন এটি আসলে কেউ প্রকৃতপক্ষে উপস্থাপন না করলেও বা ইশারা ইঙ্গিতে যেটি বোঝা যায়, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে এখন বেশ কিছু প্রচারণা চালাচ্ছেন। এখন এই বিষয়টি মূলত কেন এসেছে বা এই বিষয়টি কেন বলা হচ্ছে, এর পাশাপাশি আরও কিছু বিষয় কিন্তু চলমান রয়েছে, যেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রাখা হচ্ছে, সেনাপ্রধান ক্ষমতা দখল করে নিচ্ছেন বা সেনাপ্রধান ক্ষমতা হাতে নিয়ে নিচ্ছেন, আবার রাষ্ট্রপতি ওনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে সেনাবাহিনীর প্রধানকে দিয়ে এই সকল কর্মকাণ্ড করাচ্ছেন। যাই হোক, এই সকল বিষয় নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচ্য, সেটি হচ্ছে আসলে কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন কিনা, এবং উনি এই যে বিষয়টি নজরবন্দির বিষয়টি, এই বিষয়টি আসলে সত্যি নাকি মিথ্যা বা কেন আসলো। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ফ্রান্স যে বার্তাটি দিয়েছে, সেই বার্তাটি আসলে কি বা এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কতটুকু। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের যে ওশেন কনফারেন্স রয়েছে ফ্রান্সে, সেটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তিনি যাননি। ওনার সেই সফর উনি বাতিল করেছেন। এছাড়াও স্পেনে ওনার আরেকটি সফর হয়েছিল, সেই সফরও কিন্তু উনি বাতিল করেছেন। এই যে ওনার সফর বাতিল করা, আমরা ইতিমধ্যে দেখেছি যে উনি সরকার গঠন করার পর থেকে বা উনি উপদেষ্টা পরিষদে আসার পর থেকে কিন্তু বিভিন্ন দেশে রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় ব্যক্তিগত বিভিন্ন ধরনের সফর করেছেন। শুধু উনি করেননি, ওনার সাথে ওনার সফর সঙ্গে সহ উপদেষ্টা পরিষদের অনেক মানুষ গিয়েছেন, যেটি কূটনৈতিকভাবে আসলে হয়ে থাকে, অনেক মানুষজন গিয়েছেন। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের আয়োজিত একটি কনফারেন্স, সেটিতে তিনি উপস্থিত হচ্ছেন না বা উনি সেখানে যাচ্ছেন না। তাহলে কি প্রকৃতপক্ষে ওনাকে যাওয়ার যে পথ, সেই পথ কি কেউ আটকে দিল, অথবা ওনাকে কি কেউ যেতে বাধা দিল নাকি? এই বিষয়টি নিয়ে প্রকৃতপক্ষে আসলে সেনাপ্রধানকে অনেকে দায়ী করছেন, অনেকে সেনাবাহিনীর অথবা রাষ্ট্রপতির যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তুলে আনছেন। আমি মনে করি না প্রকৃতপক্ষে আসলে এটি হচ্ছে, এবং ফ্রান্স যে বার্তাটি প্রকৃতপক্ষে দিয়েছে এটির প্রভাবেই কিন্তু এই বিষয়গুলো ছড়াচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে জাননি। কারণ ফ্রান্স সোজাসুজি তাদের যে বার্তা, সেই বার্তায় কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক কথায় বলা যায় যে স্বীকৃতি দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই কনফারেন্সে যেতে চেয়েছিলেন এবং ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন ওনার সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠক করতে চেয়েছিলেন, এবং সেটির প্রস্তাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল। তবে ফ্রান্সের প্রশাসন এবং ফ্রান্সের পররাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন বা ফ্রান্সের যিনি শাসনকর্তা রয়েছেন, উনি প্রকৃতপক্ষে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার প্রধান উপদেষ্টা যেটি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি। এখন এই যে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি, এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি মানক্ষুণ্ণকর বিষয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ 28 জানিয়েছে, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা দেশত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নও এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। নিউজ 28 জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয়। সূত্র জানায়, তার বাংলাদেশের পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আওয়ামী লীগের নির্বাচিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। গত 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যা দলটিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ করে দেয়। এর আগে 10 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার, মিছিল, সভা, সেমিনার, গণমাধ্যমে প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপনটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়। একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ 28 কে বলেন, আমরা আশা করছি জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তার সম্পূর্ণ অনৈতিক। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার আওতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ মাত্র। এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেয়া হলো। সরকারের প্রতি বেশ কিছু দাবি ছুড়ে দেয়া হলো। এই দাবিগুলো যদি সরকার না মানে তাহলে যমুনা অভিমুখে লং মার্চ করা হবে এবং সেই লং মার্চের লক্ষ লক্ষ জনতা অংশ নেবে। তখন সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে এমন আশঙ্কা তৈরি হলো। এই প্রথমবারের মতো হুঙ্কার দেয়া হলো রাজনৈতিক মঞ্চ থেকে। এর আগে এতটা স্পষ্ট অবস্থান ব্যক্ত করা হয়নি কোনো রাজনৈতিক দলের অবস্থান থেকে। সরকারের করিডোর বন্দর দেয়া সহ অনেক কাজের সমালোচনা করা হলো এবং গতকালকে খুলনার তারুণ্যের সমাবেশ থেকে এরকম হুমকি দিলেন রাজনৈতিক নেতারা। যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা আসছে যদি ডিসেম্বরে নির্বাচন কনফার্ম না করে এই সরকার, ডিসেম্বরে নির্বাচনের ডেট ঘোষণা করে রোড ম্যাপ না দেয়, তাহলে যমুনা অভিমুখে লং মার্চ হবে। কি হতে চলেছে সামনের রাজনীতিতে সেই আলোচনায় করবে এই ভিডিওতে। বলছিলাম যমুনা অভিমুখে লং মার্চের কথা। গতকাল খুলনা থেকে এই হুঙ্কারটা দেওয়া হয়েছে। খুলনায় তারুণ্যের সমাবেশ হয়েছে, সেখান থেকে স্পষ্ট কিছু বার্তা দেওয়া হয়েছে। এর আগে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এরকম স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। গতকালকে সেই ঘটনা বলার আগে আর একটা ঘটনাও বলি, সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্পষ্ট করে, নিউজটা প্রথম আলো দিচ্ছে, আপনারা দেখে নিতে পারেন নিউজটা। সেখানে তিনি বলছেন, গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এই কাজ নির্বাচিত সরকারের, এই কাজ করবে নির্বাচিত সরকার, সেই ঘোষণা তিনি দিয়েছেন। এবার চলে যায় গতকালকে তারুণ্যের সমাবেশে। গতকালকে তারুণ্যের সমাবেশ হয়েছে, বিএনপিরই তরুণদের একটা ইউনিট এই তারুণ্যের সমাবেশ করেছে খুলনাতে। সেই সমাবেশ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে, অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসা হয়েছে এবং বিএনপির এই সময়ের সব থেকে আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্ট করে বিরোধী দলগুলোর অবস্থান জানিয়ে দিয়েছেন। কি জানালেন তিনি? তিনি জানিয়েছেন যে করিডোর দেয়া, বন্দর দেয়া, নদী দেয়া, এটা দেয়া, ওটা দেয়া, বিদেশিদের বিভিন্ন কিছু দিয়ে দেয়া, এর ম্যান্ডেট ডক্টর ইউনূস সরকার আপনাকে কে দিয়েছে? জনগণ কি এই ম্যান্ডেট আপনাকে দিয়েছে? জনগণ আপনাকে একমাত্র যে ম্যান্ডেটটা দিয়েছে সেটা হচ্ছে নির্বাচন আয়োজন করা। আপনি সেই নির্বাচন আয়োজন করুন। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হন তাহলে যমুনা অভিমুখে লক্ষ লক্ষ জনতার লং মার্চ নিয়ে আমরা অগ্রসর হব। অর্থাৎ যমুনার আগে এর আগে যে 100, 200, 500, 1000, 2000-এর কর্মসূচি আমরা দেখেছি সেটাতে সীমাবদ্ধ থাকবে না। এবার লক্ষ লক্ষ মানুষ যমুনার সামনে যাবে। তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? তিনি আরো বলেছেন, তিনি যখন বলছেন ম্যান্ডেটের কথা, প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা চলে আসে। তিনি বলছেন কে আপনাকে এগুলো করার ম্যান্ডেট দিয়েছে? অথচ প্রধান উপদেষ্টার প্রেস সচিব যমুনা টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছেন জনগণ তাদের সবকিছু করার ম্যান্ডেট দিয়েছে। জনগণ তাদেরকে এভরিথিং A to Z যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট দিয়েছে। জনগণ সব থেকে বড় ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার ম্যান্ডেট। আর সংস্কার করার মধ্যেই নাকি সবকিছু পড়ে। সংস্কারের মধ্যে করিডোর পড়ে, সংস্কারের মধ্যে চট্টগ্রাম বন্দর দেয়া পড়ে, মংলা বন্দর দেয়া পড়ে, সবকিছু নাকি সংস্কারের মধ্যে পড়ে। সেটাই তিনি যমুনা টেলিভিশনকে একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করলেন। অবশ্য বলে তিনি ব্যাপক সমালোচনার মুখেও করেছেন। তাহলে ম্যান্ডেটের প্রশ্ন যখন তোলা হচ্ছে রাজনৈতিক দল থেকে, তখন শফিকুল আলম তিনি বলছেন ম্যান্ডেট সরকারকে জনগণ দিয়েছে যা ইচ্ছা তাই করার। আদতেও কি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যা ইচ্ছা তাই করার? প্রশ্নটা আসে।
তারুণ্যের সমাবেশ থেকে প্রশ্ন তোলা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে। একজন বিদেশি নাগরিককে জাতীয় উপদেষ্টা বানানো হয়েছে। বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের রিপোর্ট পেশ করবে, বাংলাদেশের সেনাবাহিনী কৈফিয়ত জারি করবে, এটা হতে পারে না। এটা স্পষ্ট করেছেন সালাউদ্দিন আহমেদ এবং সেই তারুণ্যের সমাবেশ থেকে এতটা স্পষ্ট কথা এর আগে আমরা শুনি নাই। একেবারে স্পষ্ট করে বলা হয়েছে এই বিদেশি নাগরিককে সরান, দেশের সার্বভৌমত্ব বাঁচান। এই বিদেশি নাগরিক উঠে পড়ে লেগেছে করিডোর দেওয়ার জন্য, বন্দর দেওয়ার জন্য। এটা বিদেশিদের চাল, বিদেশিদের দাসত্ব করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে এবং বিদেশিদের এজেন্ডা মানে এজেন্ট হিসেবে তিনি কাজ করছেন। খুবই স্পর্শকাতর একটি বিষয়, খুবই গুরুত্বের সঙ্গে কিছু কথা বলতে চাই। সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে, সে কথা আমরা সবাই জানি। এবং নতুন করে আওয়ামী লীগের শাসন আমলে যেসব সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছেন অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আন্দোলন, তার মধ্য দিয়ে আমরা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পাচ্ছি। প্রথমেই বলতে চাই, অবশ্যই যদি কোনো সেনা সদস্য অন্যায়ভাবে চাকরিচ্যুতির শিকার হন কিংবা বাধ্যতামূলক অবসরে কাউকে পাঠানো হয়, তাদের সবারই যে কারোরই প্রতিকার পাওয়ার উপায় আছে এবং তারা অধিকার রাখেন। কিন্তু যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা এবং এই আন্দোলনকে সামনে রেখে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার একটি নতুন চক্রান্ত কিনা, সেটি আমাদের একটু বোঝা দরকার। আমি কিছু তথ্য প্রমাণ দিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমে কথা হচ্ছে যে এই সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন। প্রথম কথা হচ্ছে এই সাবেক সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন। বিশেষ কোনো রাজনৈতিক দলের ইন্ধনে এই আন্দোলনটি হচ্ছে কিনা, সেটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা যে 4 দফা দাবিতে আন্দোলন করছে, সেই 4 দফা দাবি হয়তো আপনারা অনেকেই জানেন, তারপরে একটু বলি আপনাদের সামনে। 1 নম্বর, চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল। যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থায় শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থা এবং সংবিধানের আর্টিকেল 45 সংস্কার করতে হবে। এবং শনিবার গ্রেপ্তার হওয়া এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে। এই হচ্ছে 4 দফা। এখন এই 4 দফা দাবিতে তারা রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন। সেনা সদর থেকে খুব কুইক রেসপন্স করা হলো। ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গেল তাদের সঙ্গে কথা বলতে, এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হলো যে আপনাদের আবেদন সেনা সদরে জমা দেন, যেই বক্তব্যগুলো আপনাদের আছে। এবং সোমবার তাদের প্রতিনিধি দলকে সেনা সদরে আমন্ত্রণ জানানো হয়েছিল কথা বলার জন্য, আর সব ধরনের দাবি পূরণ করার একটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা প্রতিনিধি দলের এই মৌখিক আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারেননি, বরং তারা কি করলেন, তারা প্রতিনিধি দল যখন চলে আসছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের যে গাড়ি, সেটি পথরোধ করলো। তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা এবং তারা জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে লং মার্চ করার প্রস্তুতি নিলেন। সব কিছুকে একটু অস্বাভাবিক মনে হয় না? বাংলাদেশের ইতিহাসে এর আগে এমনটা কখনো দেখা গেছে? নিশ্চয়ই না। আমরা তো জানি যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে একটি বিশেষ গোষ্ঠী অনবরত নানান ধরনের বক্তব্য দিয়ে আসছেন। সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন, হুঙ্কার ছাড়ছেন, ক্যান্টনমেন্ট গুলিয়ে দেওয়ার কথা বলছেন। এবং নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, তবে জুনের পরে নয়। প্রধান উপদেষ্টা আসলে আরেকটু ঝেড়ে কাশা উচিত, প্রধান উপদেষ্টার একটু ঝেড়ে কাশা উচিত এই ব্যাপারে। কথাটা কিন্তু খুবই একটা পরিষ্কার হলো না। আমি জানি না রাজনৈতিক দল এই কথা শুনে কি বলবে যে না ভালো একটা আশ্বাস পেলাম, নাকি বলবে যে সেই পুরনো খেলা বা পুরনো যে বক্তব্য সেখান থেকে তিনি সরে আসলেন না। জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে, সবই পারে, তবে 2026 সালের জুনের পরে হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দরকার নাই, যেখানে প্রধান দুটি রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলছে, বিএনপি বলছে ডিসেম্বর আর জামাত বলছে রমজানের আগে। রমজান মধ্য ফেব্রুয়ারিতে, তার আগে জানুয়ারি, তাহলে ডিসেম্বর জানুয়ারি, তাহলে বললেই তো হয় যে ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি। তারপরে তো আমি যেটা আমির মোহাম্মদ চৌধুরী বলেছেন সেটা আমিও মনে করি যে আসলে খামাখায় প্রলম্বিত করা হয়েছে। ঐক্যমত্য সমস্ত বিষয় হবে না এবং সেটা করতে গেলে এটা বুমেরাং হবে, বরং এটা একটা কি বলে সবাই এটাতে রাজি হবে না, এবং রাজি না হলে যেটা হবে সেটা হলো যে একটা মুখ কালাকালি হবে। তার চেয়ে বড় আকার বা বড় মাপের কিছু পয়েন্ট, তার মধ্যে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিচার বিভাগের একটি স্বাধীনতা, প্রশাসন পুলিশ যাতে রাজনীতিকরণ না হয়, দলীয়করণ না হয়, এগুলিকে যাতে ব্যবহার না করতে পারে, এরকম কিছু বিধিবিধান ছাড়া আর কি করতে পারে? বাকিটা তো এত শিক্ষার পরেও যদি কোনো দলের শিক্ষা না হয়,
যদি ক্ষমতায় এসে যদি আবারও সেই শেখ হাসিনার কায়দায় চলতে চায়, তাহলে তাদের অবস্থান হবে হয় দিল্লিতে। দিল্লিতে তো আর জায়গা পাবে না, শেখ হাসিনা যতক্ষণ আছে ওটা তো আওয়ামী লীগের জন্য নির্দিষ্ট, ভারত, দিল্লি, কলকাতা এগুলি মানে তাদের জন্য নির্দিষ্ট। তাহলে অন্যদিকে ওয়াশিংটনে যাইতে হবে, নিউ ইয়র্কে যাইতে হবে, বা যুক্তরাজ্যে যেতে হবে, এছাড়া তো আর উপায় নেই। সেটাই হবে, মানুষ মানবে না এটা। মানুষ কিভাবে লড়াই সংগ্রাম করতে হয়, বিদ্রোহ করতে হয়, এটা কিন্তু শিখে গেছে। এখন দেখেন এই পরিস্থিতির কারণে আজকে সালাউদ্দিন আহমেদ বলছেন যে যমুনামুখী হইতে আমাদেরকে বাধ্য করবেন। আজকে ছাত্রদল শাহবাগে তারা ব্লকেট করছে, তারা সমাবেশ করছে, তারা বলছে যে আমাদেরকে যমুনার দিকে যেতে বাধ্য করবেন। অন্য যে কোনো সংগঠনের তুলনায় বিএনপি যদি ডাক দেয় লাখো লাখো কর্মী আসবে। তো সুতরাং এইভাবে কথা না বলে স্টেট পরিষ্কার কথা বলা উচিত, এবং ওনার জন্য সেই মানানসই। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর। বিপ্লবের 9 মাস পর বড় পরিবর্তন আনা সম্ভব হয়নি। যাই হোক, এটা হয়েছে। যেমন আমি মনে করবো যে রেমিটেন্স, এই যে দেখলাম যে $163 কোটি হয়েছে 17 দিনে, তার মানে আবার হচ্ছে মাস পড়লে কিন্তু $3 বিলিয়ন মার্কিন ডলার আসবে। এটা ভালো, মানে আমাদের বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, এই ধারা অব্যাহত থাকবে। রপ্তানিটা এখন ভারত গুতাগুতি করতেছে, আমাদের টার্গেট মানে ফুলফিল করতে দেবে না, এবং তারা হাত বাড়াইছে তৈরি গার্মেন্টস এর উপর। তো সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়লেও আমার ধারণা যে এখন যে গ্রোথ হবে, এবং মানে পশ্চিমা দেশও যেভাবে সাপোর্ট দিচ্ছে, তাতে বাংলাদেশ এগোবে। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেবে যদি লম্বা সময় যদি অরাজনৈতিক সরকার থাকার চেষ্টা করে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার ইমেজ, তার ক্যারিশমা দিয়ে যদি থাকার চেষ্টা করে, এটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াবে না। উনি যেই চলে যাবেন ঠাস করে সবকিছু পড়ে যাবে। সুতরাং উনি থাকতে থাকতে একটা কাঠামোর মধ্যে আনা উচিত, একটা সুন্দর নির্বাচন দিয়ে সবার সাথে হাসি মুখে উনি ওনার অবস্থানে থাকুক। ওনাকে যদি পরবর্তী নির্বাচিত সরকার যদি তাকে উপদেষ্টা হিসেবে রাখে বা বিশেষ দায়িত্বে দেয়, বিশেষ দূত হিসেবে রাখে রাষ্ট্রের, সেটা ভালো। এবং সেইভাবে মূলধারার কয়েকটি গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের রেফারেন্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সংবাদ রীতিমতো ট্রেন্ডিং করছে। বারবার ঘুরে ফিরে সেই সংবাদগুলো সামনে চলে এসেছে এবং মানুষ খুব আগ্রহ নিয়ে পড়ছে। এবং মানুষের যখন কোনো একটা খবর বা সংবাদ এই বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ থাকে, তখন সামাজিক মাধ্যমের যে এআই সিস্টেম রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে, সেগুলো এই সংবাদগুলোকে ট্রেন্ড করে, মানে প্রমোট করে। এবং ঘুরে ফিরে আপনি মোবাইল খোলার সঙ্গে সঙ্গে, ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে, ইউটিউব, টুইটার খোলার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই ধরনের খবরগুলো বারবার আসতে থাকে। এটাকে বলা হয় ট্রেন্ডিং। এরপরে যেটি ভাইরাল হয়ে যায়, অর্থাৎ ভাইরাল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি করে সেটা হলো ট্রেন্ডিং করে, আর মানুষ যেটি করে, এআই নয়, মানুষ যেটি করে, একটি সংবাদ বারবার সে শেয়ার করছে, পড়ছে, একজন আরেকজনকে পাঠাচ্ছে, এবং চারিদিকে শুধু তোলপাড় তৈরি হয়ে যায়। সেটিকে আমরা সাধারণত ভাইরাল বলি। এখন আমি যে খবরটির কথা বলছি সেটি ভাইরাল নয়, তবে সেটি ট্রেন্ডিং হচ্ছে। এবং এখানে একটা ভয়াবহ ব্যাপার হলো, মানুষ যখন কোনো একটা বিষয় ভাইরাল করে, তো সেখানে তার লোভ থাকে, লালসা থাকে, কামনা থাকে, বাসনা থাকে, ক্রোধ থাকে। তো মানুষ এমনি এমনি কোনো কাজ করে না, বিনা লাভে কোনো মানুষ কোনো কাজ করে না। ফলে মানুষ যেগুলোকে ভাইরাল করে, ওই ভাইরালের পক্ষে লোক থাকে, বিপক্ষে লোক থাকে, তারপরে শেষে অন্তর্নিহিত তাৎপর্য থাকে, চক্রান্ত থাকে, অনেক কিছু থাকে। কিন্তু মেশিন যে কাজগুলো করে, ও মানুষের যে রিডিংগুলো সে চমৎকারভাবে বুঝে নেয়। তার অন্তর কি বলছে, তার মন কি বলছে, মস্তিষ্ক কি বলছে, এই জিনিসগুলো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিড করতে পারে। এখন যে দুটো বিষয় রিড করে, 1 নম্বর বিষয় সে রিড করে মানুষ কোন বিষয়টিকে ভয় পাচ্ছে, মানে যেটাকে ফেয়ার বলা হয়। তো ফেসবুক বলেন, যে কোনো সামাজিক মাধ্যম বলেন, তাদের ব্যবসার একমাত্র মূলধন হলো মানুষের মনে ভয় তৈরি করা। ফলে কোনো একটা নিউজ দেখার পর যখন দেখে যে সেই নিউজের দর্শক তাদের মস্তিষ্কে ভয়ের যে নিউরনগুলো রয়েছে সেগুলো খুব নাচানাচি করছে, তারপরে তাদের হৃদকম্পন বেড়ে গেছে এবং ভয় পেয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, বড় বড় দীর্ঘশ্বাস ছাড়ছে এবং চোখগুলো সব নিজের অজান্তে গোল হয়ে যাচ্ছে। এইরকম বিষয় যখন ঘটে কোন একটা নিউজে, তখন সেই ধরনের নিউজকে তারা ট্রেন্ডিং করে সামাজিক মাধ্যমে। প্রথমে গেল এই ভয়ের খবর। আরেকটা হলো যে কিছু খবর রয়েছে গ্রিড, মানে লোভ হয়। ধরুন আপনার বিদেশে যেতে ইচ্ছা করে, সুন্দর একটি রমণীর সেই নগ্ন দৃশ্য আপনার দেখতে ইচ্ছা করে, বা সুপুরুষ যারা রয়েছে নগ্ন পুরুষকে আপনার দেখতে ইচ্ছা করে। তো এগুলোকে বলা হয় মানুষের লোভ। এটাও কিন্তু সামাজিক মাধ্যমের ব্যবসার একটা মূল ফাঁদ। ফলে আপনি দেখবেন যে একবার যদি আপনি কোনো পর্নো ভিডিওতে বা এমন কোনো বিষয় বা বস্তুতে আপনি চোখ বুলিয়েছেন, 5 মিনিট দৃষ্টি বা 2 মিনিট বা এমনকি 5 সেকেন্ড আপনি সেখানে সময় ব্যয় করেছেন, যার সঙ্গে আপনার লোভ এবং লালসা জড়িত, ওটাকেও সামাজিক মাধ্যম ট্রেন্ড করে থাকে। এর ফলে কি হলো যে দেখুন, এই যে অশ্লীল এবং অশ্রাব্য বিষয়গুলো,
কিংবা ভয় এবং আতঙ্কযুক্ত বিষয়গুলো, করোনার বিষয়, যুদ্ধের বিষয়, এই বিষয়গুলো বারবার সেই সামাজিক মাধ্যমগুলো সামনে নিয়ে আসে। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করছেন তারা আমার সেই বিষয়গুলো নিঃসন্দেহে আরো ভালো জানেন, সুন্দর করে বলতে পারবেন। আমি জাস্ট আপনাদের ধারণার জন্য এই কথাগুলো বললাম। তো এই যে আমি যে বক্তব্যটা দিচ্ছি যে দিল্লিতে, কলকাতাতে, আহমেদাবাদে, তারপরে শ্রীনগরে, মানে কাশ্মীরের শ্রীনগরে, এরপর সেই আজমিরে, তারপরে দিল্লির আরেকটি এলাকা রয়েছে নিজামুদ্দিন, যেটির মূল নাম মেহেরুলি, সেখানে, কলকাতাতে, আসামে, নাগাল্যান্ডে, মিজোরামে এই প্রচুর আওয়ামী লীগের লোকজন তারা ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে রয়েছে। ত্রিপুরাতে অন্তত পক্ষে 500 পয়েন্ট রয়েছে যেখানে রীতিমতো বাঙালি পাড়া তৈরি হয়ে গেছে। এখন তারা সেখানে বসে কি করবেন বা কি করছেন? 1975 সনের পরেও এরকম কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর লোক গিয়েছিল। আবার 1971 সনেও প্রায় 2 কোটি লোক কিন্তু ভারতে গিয়েছিল। তাহলে বাংলাদেশ থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য ভারত সবচেয়ে নিরাপদ রুট অ্যান্ড ল্যান্ড। অনেক লোক বিএনপি করে, জামাত করে, তারা হয়তো কেউ দুবাই পালিয়ে গেছেন, আমেরিকা গেছেন, তারাও কিন্তু আওয়ামী লীগ জমানাতে ভারতের ভূমি ব্যবহার করেছেন এবং অনেকে ভারতের পাসপোর্ট নিয়ে তারা দুবাইতে গেছেন। এবং এই কাজ করার জন্য একটা বিরাট চক্র ভারতে আছে, যারা এরকম বিদেশি লোকদেরকে পেলে ভালো এবং বড় অঙ্কের অর্থের মাধ্যমে নকল পাসপোর্ট তৈরি করে দেয়, তারপর শেষে সেই পাসপোর্টের মাধ্যমে ভিসা সংগ্রহ করে তৃতীয় দেশে পাঠিয়ে দেয়। অনেকে রয়েছে তারা তাদেরকে আশ্রয় দেয়। যেমন দেখা গেল ভারতের অর্থনীতি তো সব এলাকাতে আমাদের মতো নয়। এরকম দেখা গেল যে বাংলাদেশের এরকম কোনো মক্কেল, একজন স্থানীয় কোনো রাজনৈতিক পান্ডা এরকম 5 জন মক্কেলকে পেয়েছে, আরো দেশের কফিলের মতো। তো এই 5 জন লোককে থাকা, তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের বিষয়াদি তদারক দেখভাল করার জন্য সে হয়তো মাসে 1 লাখ টাকা বা 1 লাখ রুপি বা 2 লাখ রুপি পাচ্ছে এবং সেটাতে দিব্যিষে চলে যাচ্ছে। এরকম একটা বিরাট সিন্ডিকেট কিন্তু ভারতে গড়ে উঠেছে এবং এটা অতীতে ছিল, এখনো আছে। আর এই জমানাতে খুব এটা রীতিমতো একটা ভাইরাল ব্যবসা হয়ে গেছে। এই কারণে ভাইরাল ব্যবসা হয়ে গেছে যে ভারতের যারা দাদারা রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, ওখানকার টাউটরা রয়েছেন, সবাই মনে করছে যে আওয়ামী লীগের যে সকল নেতারা গেছেন তারা অনেক টাকা কড়ি নিয়ে গেছেন, অঢেল অর্থ তাদের কাছে আছে, ফলে তাদেরকে রাখতে পারলে তাদের লাভ হবে। এটা হলো ভারতের বাস্তব অবস্থা। ফলে অনেকে সেখানে আছেন এবং অনেকে সেখানে যাওয়ার জন্য মানে তল্পা গুছাচ্ছেন এবং প্রাণান্ত চেষ্টা করছেন সেখানে চলে যাওয়ার জন্য। এই অবস্থাতে যে খবরটি আসছে সেটা হলো যে ভারত সরকার তাদেরকে তাদের দেশ থেকে বের করে দিচ্ছেন। এখন এই যে বের করে দিচ্ছেন, এই বের করে দেওয়ার ফলে আমাদের যারা এই খবর বিশ্বাস করছেন, আওয়ামী লীগের যে সমস্ত লোকজন, তাদের মধ্যে যারা বিদেশে গেছেন, তাদের মধ্যে যারা ধরনের খোঁজখবর রাখেন না বা সম্ভব হয় না, এই কারণে তারা ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝা যাচ্ছে। 2 নম্বর হলো যে বাংলাদেশে যারা আছেন, আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তারা হয়তো এখন আওয়ামী লীগের অনেকের প্রতি জুলুম করছেন, অত্যাচার করছেন, কিন্তু যখন ওয়াইড রেঞ্জে হাজার হাজার মানুষ, নেতা, বিশেষ করে নেতা যারা আছেন তারা ঢুকে পড়বেন, তখন আলটিমেটলি কর্মীরা কিন্তু বের হয়ে আসবে এবং তাদেরকে মোকাবেলা করা সম্ভব নয়। এটা এখন যারা জুলুম অত্যাচার করছেন তারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন। এমনকি ধরেন যে সকল নেতারা, বড় বড় নেতারা আসলেন, আসার পরে জেলে গেলেন, তাদেরকে জেলে ঢুকানো হলো, কিন্তু জেলে ঢুকানোর পরেও তারা যদি সদল বলে থাকেন তাহলে তাদের যারা কর্মী, সেই কর্মীরা অনেক উদ্বুদ্ধ হবে এখনের চাইতে। এবং এই দৃশ্য রাজনৈতিক অঙ্গনে যারা বুঝেন তারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং ইতিমধ্যেই সবাই যারা রাজনীতিতে আছেন, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছাড়া অলমোস্ট সবাই কিন্তু বলা বলি শুরু করে দিয়েছেন যে আওয়ামী লীগ যদি আসে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে, আমাদের সবার জন্য ফাঁসির মঞ্চ তারা তৈরি করবে এবং আমাদের কাউকে ছাড়বে না। ছোট নেতা থেকে বড় নেতা থেকে সবাই এই কথাগুলো বলছে। তার প্রেক্ষিতে এই যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্ককে সামাজিক মাধ্যমগুলো ট্রেন্ড করছে। এখন বাস্তব অবস্থা কি? ভারত আসলেই এই কাজগুলো করছে? আমার সিক্স সেন্স বলছে প্রশ্নই আসে না। বরং ভারত যেভাবে তাদেরকে ওন করছে, যেভাবে তাদেরকে মানে যাকে বলা হয় ক্রেডিট দিচ্ছে, যেভাবে তাদেরকে আশ্রয় দিচ্ছে, আগামীতে যদি আরো বড় কিছু করে ভারত, তাহলে আমি আশ্চর্য হব না। এর কারণ হলো এখনো পর্যন্ত তারা, বর্তমান সরকার তাদেরকে উইদাউট আওয়ামী লীগ কোনো ছাড় দিচ্ছে না। আগামীতে যারা ক্ষমতায় আসবে, বিএনপি বলেন, অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে, তাদের সঙ্গে যদি ভারতের যোগাযোগ হয়ে থাকে, সেখানেও আওয়ামী লীগকে নিঃশেষ করা হবে, শেখ হাসিনাকে ধরে এনে বাংলাদেশে বিচার করা হবে। ভারত একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করে ভারত তাদের হাতে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে। এই ধরনের আলাপ আলোচনা, কথাবার্তা কল্পনা করাটাও বর্তমান জামানাতে মানে কি বলবো, এর সাথে বড় আর নির্বুদ্ধিতা হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে গালি দিচ্ছি, সমালোচনা করছি, আমরা স্বীকার করছি আওয়ামী লীগ অন্যায় করেছে, অমার্জনীয়, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। কিন্তু মূল ব্যাপার হলো যে আমাদের এই সমাজ যে নয়, সে প্রাচীন জামানার থেকেই। আপনি ধরেন সক্রেটিস, প্লেটোর জমানা থেকে। তো সক্রেটিসের পরে প্লেটোর পরে এরিস্টটল। তো এটা হলো প্লেটোর বক্তব্য। প্লেটোর বক্তব্য হলো যে আইন ধনীদের জন্য, ক্ষমতাধর লোকদের জন্য নয়,
আইন কেবল দুর্বল এবং অসহায় লোকদের জন্য প্রয়োগ করার ক্ষেত্রে। তো কাজেই রাজা রাজার মতোই থাকে। আপনি দেখুন আওয়ামী লীগ অনেক নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু জুলুম করার পরে গোলাম আজম সাহেব যখন জেলখানাতে ছিলেন তিনি সবসময় বাসার খাবার খেতেন এবং তার পুরোটা সময়ই তিনি পিজি হাসপাতালে ছিলেন এবং তার প্রত্যেকটা খাবার তার বাসা থেকে যেত। তো কাজেই গোলাম আজমের সঙ্গে যদি ছাত্র শিবিরের একজন সাধারণ কর্মীর তুলনা করেন তাহলে হবে না। কিংবা ধরুন বেগম জিয়া জেলখানাতে ছিলেন, তাকে সেবা করার জন্য তার যে গৃহকর্মী তাকে জেলখানাতে অবাধে থাকার, আসা যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে বেগম জিয়ার যে জেল জীবন আর লেদু গেদু ধলার যে জেল জীবন কি এক? চিন্তা করুন। আবার যখন তার জন্য আলাদা আইন করা হলো, তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা প্রয়োগ করে তাকে বাইরে সেই ফিরোজাতে থাকার জন্য অনুমতি দেওয়া হলো। তো এরকম ভাবে 111-এর সময় যখন দুই নেত্রীকে গ্রেপ্তার করা হলো, অনেক সাধারণ বন্দীদের মতো তাদেরকে রাখা হয়নি। এমনকি যারা তারেক রহমান সাহেবের প্রতি জুলুম করে অত্যাচার করেছে তৎকালীন ডিজিএফআই বা গোয়েন্দা কর্মকর্তারা, এটা সত্য, কিন্তু যে সম্মান নিয়ে, তারপরে শেষে যে মর্যাদা দিয়ে, যে সুযোগ দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছে এবং তিনি অনায়াসে যেভাবে ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডে গিয়ে থাকার সুযোগ পেলেন, ইংল্যান্ডের সরকার তাকে অনুমতি দিল, আচ্ছা সেটা কি অন্য সাধারণ মানুষের পক্ষে সম্ভব? প্রথমত সরকার তাদেরকে এই ধরনের ছাড়বে কি ছাড়বে না, আবার তারা কি ইংল্যান্ডের যাওয়া তো দূরের কথা ভিসার জন্য দরখাস্ত করতে পারবে কিনা? পারবে না। তো যার জন্য হয় কি, আসলে আমরা আমাদের যারা প্রতিপক্ষ তারা সেই রাজা হলেও আমরা তাদেরকে মনে করি যে কি বলবো, একেবারে রাস্তার মানুষ, আর রাস্তার মানুষ হলেও তাদেরকে রাস্তার ফকির মনে করি, মানে একটা জেনারেলাইজ করার চেষ্টা করি, কিন্তু এটা ঠিক না। প্রতিটা মানুষই এই সমাজে বেঁচে থাকে, টিকে থাকে তার নিজ নিজ অবস্থান অনুযায়ী। তার দুরবস্থা, মানে আমরা আগে যে কথাগুলো বলেছি, হাতি মরলেও লাখ টাকা। তো সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার বিরক্তি, মানে এটা কোন পর্যায়ে ছিল বলার মতো নয়, কিন্তু শেষ দিন পর্যন্ত তিনি অবাধে বিদেশে যেতেন, আসতেন এবং শেখ হাসিনার খুব ইচ্ছা ছিল তাকে মানে মারাত্মকভাবে যাকে বলে শাস্তিত, ফাঁসিতে লটকানোর মানে পারলে তিনি সেটা করতেন, কিন্তু তিনি সেটা পারেননি। তাকে সেই প্রোটোকল দিতে হয়েছে। তিনি বড় জোর তাকে নাস্তানাবুদ করার জন্য তিনি হেঁটে হেঁটে হাটতলাতে উঠেছেন, কিন্তু লিফট বন্ধ করে দিয়েছেন, এতটুকু পর্যন্ত প্রয়োগ করেছেন। কিন্তু তার খুব ইচ্ছা ছিল এখন যেভাবে আওয়ামী লীগের সালমান এফ রহমানকে পিটমোড়া করে বাধা হচ্ছে, আনিসুল হককে যাকে বলে যেভাবে সালমান এফ রহমানের দাড়ি কামিয়ে দেওয়া হচ্ছে, আনিসুল হকের হাতে হ্যান্ডকাপ পরানো হচ্ছে, শাহজাহান খানের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হচ্ছে, কামরুল সাবেক যে মন্ত্রী সে একদিন একটু জোরে কথা বললো, সেই কথা বলার অপরাধে তাকে এখন ঘাড়টা এত নিচু করে থাকতে হয়, সে মাথায় আর উঁচু করতে পারে না। তো এই জিনিসগুলো শেখ হাসিনার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেই জমানাতে শেখ হাসিনা পারেননি, কেননা প্রতিটা জমানাতে আলাদা আলাদা নতুন ইতিহাস তৈরি হয় এবং সেই ইতিহাসের ধারাবাহিকতা চলতে থাকে। আপনি চিন্তা করুন যে বঙ্গবন্ধুর জমানাতে খানে সবুর, তারপর শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর মানে খানে সবুর নরা যখন ছিলেন, তো সেই লোকজন তারা কি করতো, খানে সবুর যারা ছিলেন তো তারা সেই জেলখানাতে বঙ্গবন্ধু খাবার রান্না করে সেই রাতে তাদেরকে সেই খাবার নিয়ে নিজেকে তাদের সাথে খাবার দাবার খেয়ে আসতেন। এটা ছিল 70 দশকের সৌহার্দ্য। এমনকি যখন যুদ্ধাপরাধীদের বিচার হলো, আপনি যদি দেখেন ওই সময়তে একটা দৃশ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী, জনাব দেলোয়ার হোসেন সাইদি, ওনারা ট্রাইব্যুনালে আসতেন। সাইদি সাহেব একেবারে যাকে বলা হয় নতুন চকচকে পাঞ্জাবি পরা, পাজামা পরা, তারপরে শেষে সেগুলো ইস্ত্রি করা, একেবারে কেতা দুরস্ত হয়ে তিনি আসছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী একই অবস্থা। দুজন একদিন ওখানকার যে গারদখানাতে নিয়ম অনুযায়ী ছিলেন, সেখান দিয়ে আইনমন্ত্রী যাচ্ছিলেন কামরুল সাহেব, তো সেখান থেকে তিনি চিৎকার দিয়ে ডাকলেন যে এই কামরুল্লাহ কই যাস, এদিকে আয়, সালাম দিলি না যে। এটা কিন্তু তার বীরত্ব নয়, ওই সময়টাতে অতটুকু পর্যন্ত অ্যালাউ করা হয়েছিল। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।